ফাইনালে যাওয়ার মিশনে কিছুক্ষণ পরই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 4 বছর আগের হারের প্রতিশোধ নিতে চায় মাশরাফি বাহিনী। জয় পেতে বড় স্কোরের বিকল্প নেই বলছেন সাবেকরা। আমরা যে ক্রিকেট খেলেছি লাস্ট 2 ম্যাচে, অ্যাটাকিং ক্রিকেট খেলছে কিন্তু বাংলাদেশ, আমাদের সেম ক্রিকেটই খেলা উচিত। 1 থেকে 4 বা 5 এই 5 জন ব্যাটসম্যানের মধ্যে আপনার যে কোনো দুজনকে রান করতে হবে, বড় একটা স্কোর করতে হবে। স্কোরটা 150 করতেই হবে, আদারওয়াইজ 130-40-এ টাফ হয়ে যায়। টিকিট সংকট নিয়ে প্রত্যাশীদের মাঝে তৈরি হয় ক্ষোভ। আজকে মিডিয়ার কাছে আমরা প্রশ্ন করব, আমরা জনগণ কেন ভোগান্তি পাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একাত্তরের 2রা মার্চ স্মরণে অপরাজেয় বাংলার পাদদেশে পতাকা উত্তোলন। এই দিনেই শোষণের বিরুদ্ধে সাড়া দিয়েছিলেন আমজনতা। রাজধানীতে 2 ভাই বোন হত্যার ঘটনায় বাবা, মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনছে র্যাব। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশও। সামাজিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার কারণেই বেড়েছে শিশু হত্যার ঘটনা বলছেন সমাজবিজ্ঞানীরা। আইনের কঠোর প্রয়োগের তাগিদ অপরাধ বিজ্ঞানীদের। তথ্য প্রযুক্তির সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে দুর্নীতি দূর হবে বললেন প্রধানমন্ত্রী। 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। এবং উত্তরায় গ্যাস বিস্ফোরণে মারাত্মক দগ্ধ সুমাইয়ার আক্ষেপ, হাজার আকুতিতেও কেউ এগিয়ে আসেনি। একটু সাহায্য পেলেই এতজনকে মরতে হতো না। নিচে নামিয়া পুরো কাপড় তো পুড়ে গেল, নিচে ছিল সালার চোট, টাই নামি আমার গায়ে দিছি। কত মানুষ সবাই তাকাই রয়েছে, কেউ আগায় না। শুরুতেই এশিয়া কাপের খবর। এশিয়া কাপের ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিততে চান মাশরাফিরা। কোচ চন্ডিকা হাথুরা সিংহে জানিয়েছেন, উইকেট দেখে নেওয়া হবে একাদশের সিদ্ধান্ত। অন্যদিকে দলের বড় শক্তি বোলিং দিয়ে স্বাগতিকদের কাবু করার পরিকল্পনার কথা জানালেন পাকিস্তানের বোলিং উপদেষ্টা আজহার মাহমুদ। এই মুহূর্তে টস হয়ে গেছে, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হবে ফাইনালের টিকিট, তাই পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আশায় বুক বেঁধেছে টাইগার বাহিনী। একদিকে যখন হতাশা মুস্তাফিজের অনুপস্থিতিতে, অন্যদিকে স্বস্তি ব্যাটিং ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে তামিম ইকবালের অন্তর্ভুক্তি। তামিম অনেকদিন ধরে খেলছে, সো ইজ ভেরি এক্সপেরিয়েন্স, আমি শুরু থেকে বলেছি। আর মুস্তাফিজ অবশ্যই আমাদের বিগ লস। বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে মোহাম্মদ আমিরের স্পেল। তবে টাইগার্স কিপারের প্রত্যাশা প্রথম দিকে হলেও এখন ঘাসের উইকেটে ম্যাচ কম হচ্ছে, তাই রানের দেখা পাচ্ছেন ব্যাটসম্যানরা। তবে উইকেটের আচরণ কেমন হবে তা নিয়ে খুব বেশি না ভেবে বোলিং ব্যাটিং সব ডিপার্টমেন্টেই জ্বলে উঠতে চায় টিম বাংলাদেশ। আমরা যদি তাকে আর্লি উইকেট না দিই বা তাকে যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি, তাদের শুধু আমিরই না অন্যরাও আছে ভালো। আমি আশা করি ভালো ফাইট হবে ইনশাল্লাহ। মুস্তাফিজ স্কোয়াডের বাইরে, তাই পাকিস্তানের বিপক্ষে 4 পেসার খেলাবেন কিনা তার সিদ্ধান্ত উইকেট দেখে নেবেন কোচ চন্ডিকা হাথুর সিংহে। আর তামিম ফেরায় একাদশ থেকে বাদ পড়তে পারেন সৌম্য অথবা মিথুন। ডিফারেন্ট ফরম্যাট, উইকেট কেমন হবে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে একাদশ কেমন হবে। পাকিস্তানকে হারাতে অবশ্যই আমাদের ভেবেচিন্তে পরিকল্পনা করতে হবে। এদিকে শক্তিশালী বোলিং অ্যাটাক দিয়ে পাকিস্তানও ছক কষছে বাংলাদেশকে ঘায়েল করার। গত ম্যাচে রানে ফিরেছেন শোয়েব মালিক আর উমর আকমল, তাই পাক বোলিং উপদেষ্টা আজহার মাহমুদের প্রত্যাশা বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে তাদের। মুঝে পুরা কনফিডেন্স है अपनी टीम के ऊपर। বোলিং আমাদের বড় শক্তি, আমরা তা দিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বো। ব্যাটসম্যানরাও চেষ্টা করছে রানে ফেরার, তাই জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। जिस तरह हम बॉलिंग में अच्छा कर रहे हैं। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশও টেক্কা দেবে সমানে সমান। সব পরিসংখ্যানকে পেছনে ফেলে
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য অঘোষিত এক সেমিফাইনাল, যেখানে মূল লড়াইটা হবে দুদেশের বোলারদের মধ্যে। তবে আত্মবিশ্বাস অথবা হোম অ্যাডভান্টেজ যাই বলি না কেন, সব কিছুর বিবেচনায় এগিয়ে থাকবে বাংলাদেশই। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ। দর্শক, আর কিছুক্ষণ পরেই মাঠে গড়াবে এশিয়া কাপের বাংলাদেশ পাকিস্তানের কাঙ্ক্ষিত সেই ম্যাচটি। শেষ খবর পাওয়া পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। ম্যাচটি নিয়ে দর্শক উন্মাদনার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম। জি সাজ্জানা, আসলে আরো একটি ঐতিহাসিক জয়ের সাক্ষী হওয়ার জন্য মিরপুর স্টেডিয়ামের সামনে কিন্তু অগণিত মানুষের ঢল। আপনাকে একটি কথা জানিয়ে রাখি আমি, সেটি হচ্ছে এতদিন পর্যন্ত আমি মিরপুর স্টেডিয়ামের বাইরে মানুষের এরকম উপচে পড়া ভিড় আগে কখনো দেখিনি। যে এই ম্যাচটিকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ যে অনেক বেশি, সেটি বুঝতে পারছি। এটির কারণ হিসেবে অনেকে বলছেন যে এশিয়া কাপে 4 বছর আগে বাংলাদেশ এই পাকিস্তানের কাছে ফাইনালে কিন্তু মাত্র 2 রানের ব্যবধান, একেবারে হাত ছোঁয়া দূরত্বে ফাইনালের মঞ্চে হেরে গিয়েছিল এবং চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তো সেইটার প্রতিশোধ হিসেবে দেখছে এই ম্যাচটাকে অনেকেই, যে এটি যদিও টি20 ফরম্যাটের খেলা, যেটিতে বলা হচ্ছে যে ওডিআই থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে শক্তিমত্তার দিক থেকে, কিন্তু তারপরও তারা মনে করছে যে শ্রীলঙ্কার বিপক্ষে যে জয়টি পেয়েছে সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে তারা এই ম্যাচে দারুণ খেলবে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন ঘড়িতে 7:05 আর 25 মিনিট পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে টস হয়ে গেছে। টস জিতে কিন্তু আপনারা জানেন যে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ প্রথম 20টি ওভার কিন্তু বাংলাদেশকে বোলিং করতে হবে। যদিও বাংলাদেশের যে বোলিংয়ের যে মূল খুঁটি হিসেবে সবাই দেখে থাকেন মুস্তাফিজ কাটার মাস্টার, তিনি কিন্তু এই ম্যাচে নেই। তো তার জায়গায় যিনি খেলবেন বা অন্যান্যরা তার জায়গায় যে অন্যান্য বোলাররা আছেন তারা খুবই ভালো করবেন, এইটি তাদের প্রত্যাশা। অর্থাৎ মুস্তাফিজের অভাবটা এই ম্যাচে তারা বুঝতে দিবেন না, এটি এখন তারা প্রত্যাশা করছেন এখানে আসা মানুষেরা। তো যাই হোক, আর এছাড়া ব্যাটিং এর কথা বলতে হবে, সেটি হচ্ছে তামিম ইকবাল আসাতে সবাই মনে করছেন যে ব্যাটিং এ কিন্তু বাংলাদেশের যে শুরুর সারির ব্যাটসম্যানরা বা ওপেনিং জুটিটা যে ভালো করতে পারছিল না, সেই সেই হতাশাটা কিন্তু ঘুচবে এবার, তারা সেটাই প্রত্যাশা করছেন। আর বোলিংয়ে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আরাফাত সানি কিন্তু মুস্তাফিজের জায়গায় বোলিং করবেন। তো আরাফাত সানি কিন্তু অনেক আর্ম বল করে থাকেন, অর্থাৎ উইকেট টু উইকেট বল করে থাকেন। তো তার কাছ থেকে তারা প্রত্যাশা করছেন যে আরাফাত সানির স্পিনে বা উইকেট টু উইকেট বলে কিন্তু আরাফাত সানি মানে রানটাকে চেক দিয়ে রাখবেন এবং বেশি রান করতে দিবেন না। এবং এর আগের দিন আমরা বিশ্লেষকদের সাথে কথা বলে যেটা জেনেছিলাম, সেটি হচ্ছে মিরপুরের যে পিচ সেটিতে কিন্তু প্রথমে যারা ফিল্ডিং করবেন তারা যদি অপোনেন্ট টিমকে প্রতিপক্ষকে 125 বা 120-এর মধ্যে আটকে রাখতে পারেন, সেটি কিন্তু খুবই ভালো। তাহলে সেটিকে কিন্তু জয়ের জন্য বেশ ভালো, অল্প রানের মধ্যে চেপে রাখার জন্য সবাই মনে করেন যে 120 থেকে 25-এর মধ্যে আটকে রাখা সম্ভব খুব বেশি হলেও। তো আমার কাছে সঞ্জনা এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে সর্বশেষ খবর। রাজধানীর রামপুরায় 2 ভাই বোন অর্নি ও আলভি হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে বাবা মা ও খালাকে জামালপুর থেকে ঢাকায় আনছে র্যাব। স্বজনরা জানান, বেলা 11:15টার দিকে র্যাব 3-এর একটি দল তাদের বাসায় আসে। পরে তারা নিহত অর্নি ও আলভির বাবা মা ও খালাকে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় র্যাব কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য জানার জন্য নিহতের বাবা মাকে আরও জিজ্ঞাসাবাদ করতে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। গতরাতে 2 শিশুর লাশ তাদের গ্রামের বাড়ি জামালপুরে পৌঁছায়। এর আগেই তাদের বাবা মা সেখানে চলে যান। সোমবার দুপুরে বাসি খাবার খেয়ে তাদের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, কিন্তু পরদিন ফরেনসিক রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায় রিপোর্টে। শরীরের বিভিন্ন স্থানে মেলে আঘাতের চিহ্ন। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসেরা রিপোর্ট পাওয়ার পরই শতভাগ নিশ্চিত করে বলা যাবে মৃত্যুর কারণ। এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, পরিবারের সদস্য ও চিকিৎসকদের বক্তব্য মাথায় রেখে ভাই বোন হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। দুপুরে সময় সংবাদকে তিনি একথা জানান। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলেও জানিয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে যেসব আলামত, ওই খাবার তাছাড়া খাবারের যেসব আলামত আমরা সংগ্রহ করেছি, সেগুলো ফরেনসিক টেস্টের জন্য আমরা মহাখালীতে পাঠিয়েছি। খুব স্বল্প সময়ের মধ্যে আমরা সেগুলো পেয়ে যাব। আর এর মধ্যে আমরা খুব চেষ্টা করতেছি ময়নাতদন্ত রিপোর্টটা তাড়াতাড়ি সংগ্রহ করার। আর তার বাবা অভিযোগ দিলে সেই অভিযোগ আমরা নেব, সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। আর যদি তারা একান্ত অভিযোগ না দেয়, সেক্ষেত্রে আমরা আপনাদের
আইনগতভাবে যে ব্যবস্থা আছে আমরা সিনিয়রদের সাথে কথাবার্তা বলে সে ব্যবস্থা নেব। এদিকে ভাই বোন হত্যার ঘটনায় ভিসেরা ও খাদ্য পরীক্ষার জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর বনশ্রীতে ভাই বোন হত্যার ঘটনায় জামালপুর থেকে নিহতদের বাবা মা ও খালাকে নিয়ে আসা হচ্ছে টিকাটুলির র‍্যাব ৩ কার্যালয়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ, সজল, আপনি যেমনটা বলছিলেন যে রাজধানীর বনশ্রীতে যে ভাই বোনের যে রহস্যজনক মৃত্যু হয়েছে সেই মৃত্যুর জট কিন্তু এখনো খোলেনি এবং আসলে কবে নাগাদ বা কখন নাগাদ এই জট খুলবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট কোনো জবাব কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। তবে যে বিষয়টি হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সেটি হচ্ছে যে নিহত আলভি এবং অরণির যে বাবা মা রয়েছেন সেই বাবা মাকে জামালপুর থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে আমরা আসলে যেটা জানতে পেরেছিলাম যে সকাল 11টা নাগাদ তারা রওনা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত এসে ঢাকায় পৌঁছায়নি। আমরা আসলে র্যাব সদস্যের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টা বলছেন যে তারা 5টা নাগাদ যেমনটা জানিয়েছিলেন যে টাঙ্গাইলের দিকে হয়তো তারা আছেন, এরপরে কিন্তু 5টার পর এখন 7টা অতিবাহিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু তারা এই র‍্যাব 3-এর যে কার্যালয় রয়েছে সেই র‍্যাব 3 কার্যালয়ে এখনো এসে পৌঁছায়নি। তবে কিছুক্ষণ আগে আমি র্যাবের গণমাধ্যম শাখার কমান্ডার যে মুফতি মাহমুদ রয়েছেন তার সাথে আসলে কথা বলেছি। তিনি যে বিষয়টা যেমনটা জানাচ্ছিলেন যে যেহেতু অনেক দূর থেকে আসছে আর নিহতের বাবা মা তাদের হয়তো একটু শরীরে অনেকটা ক্লান্তি থাকতে পারে, সেজন্য তিনি বলছেন যে হয়তো তারা কোনো ধরনের বিশ্রামে থাকতে পারেন, এজন্য হয়তো একটু দেরি হচ্ছে। তবে সবকিছু মিলিয়ে সজল যে বিষয়টা বলা যায় সেটা হচ্ছে যে এই যে মৃত্যুর রহস্য বা মৃত্যুর যে এখনো রহস্য জট খুলেনি, সেক্ষেত্রে আসলে কি হবে এখন পর্যন্ত কেউ কিছুই বলতে পারছেন না। তবে আশা করা হচ্ছে যে এই বাবা মাকে নিয়ে আসার পরে এই র‍্যাব 3 কার্যালয়ে সেক্ষেত্রে হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হয়তো বেরিয়ে আসবে কি ঘটনা বা তাদের কাছ থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য র‍্যাব সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এবং দেশবাসী হয়তো জানতে পারবে যে এই দুটো বাচ্চা কিভাবে নিহত হয়েছিল, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল বা তার আসল ঘটনাটা কি। তো সজল, সে পর্যন্ত আমরা অপেক্ষায় আছি বিস্তারিত জানার জন্য। আপাতত এই ছিল আমার হাতে। সজল। দর্শক, বনশ্রীতে ভাই বোন হত্যার ঘটনায় জামালপুর থেকে নিহতদের বাবা মা ও খালাকে টিকাটুলির র‍্যাব 3 কার্যালয়ে আনা হচ্ছে। সেখান থেকে র‍্যাব 3 কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। তিনি জানাচ্ছিলেন এই বিষয়ে সবশেষ খবর। শরীরে আগুন নিয়েই দৌড়ে 7 তলা থেকে নিচে নামছিলেন সুমাইয়া বেগম। বাঁচাও বাঁচাও বলে হাজার আকুতি করেও প্রতিবেশীদের সাহায্য পাননি তিনি। উত্তরার গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্বামী সন্তানদের হারিয়েছেন, এখন আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সুমাইয়া বলেছেন সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। তারই এক স্বজন রেকর্ড করেছেন কথাগুলো। পোড়া শরীরের কষ্ট ছাপিয়ে সুমাইয়ার এখন একটাই কষ্ট, কেউ যদি সেদিন এগিয়ে আসতেন হয়তো বেঁচে যেত তার স্বামী আর আদরের সন্তানরা। গ্যাসের পাওয়ার কম ছিল, গ্যাস যখন উঠছে তখন আমাদের সিলিন্ডার গ্যাস ছিল না, আমার 3 দিন কিনে খাইছি খাবার। তবে মিস্ত্রি আইসে নিছে, ওটা বাড়াইয়ে পাওয়ারফুল হয়েছে দিছে, তারপর থেকে আমাদের গ্যাস চালু হয়েছে। তখন গ্যাস লিক করতো, এখন গ্যাসের গন্ধ পাইছে, কিন্তু চুলা টুলা সবসময় জানালা খোলা থাকতো, তো আশেপাশে মানে চতুর্দিকে চুলার চেক করছে, তখন পাইছে কোনো সমস্যা নাই। গেল পরের দিন সকালে চুলা অল্প জ্বালাইয়া চায়ের পানি দিচ্ছিল, ওর আব্বু বললেন 15 বেরোয় যাবো, নামাজ পড়ে আগে চায়ের পানি দিচ্ছে, তখন কোনো সমস্যা নেই। ওর আব্বু বলে কি ঘরে গ্যাসের গন্ধ আসে, ফ্যানটা সাইডে দিয়ে এই ফ্যানটা ছাড়ছে, আমি চুলের কাছে গেছি, সাথে ওর আব্বু জাহানরে খুলে পিসছিল আর ধাউ ধাউ করে সেকেন্ডের মধ্যে এত আগুনটা লাগার সাথে সাথে বাথরুম গুলো আটকে গেল। আমি আর সেলেনা বোধহয় নামে আসছি, পিচ্ছিটাও খুলে দৌড়ে নামতেছি আর চিৎকার করতেছি, গেট খুলে নামি আর চিৎকার করতেছি, আগুন লাগছে, সাহায্য করেন, আগুন লাগছে, বাঁচান বাঁচান বসে। 3 নম্বর ফ্লোর 4 নম্বর ফ্লোর, দরজা খুলছে, খুললে আমাকে দেখে দরজা আটকে দিচ্ছে, স্পষ্ট মনে আছে। দরজা খুলে দেয় আগুন মানুষ নামতেছে, তার দরজা আটকে দেয়, কত অমানবিক। আমরা যখন 3 তলায় নামছি তত আগুন লাগে নাই, আমরা তো 7 তলা দিয়ে নামছি, তাহলে ওই 3 তলার লোক যদি একটা তোষক আইনে জড়াই ধরতো, ওনার একটা তোষকই যাইতো, আমার বাচ্চাগুলো তো বাঁচত। পরে আমরা নিচে নাইমা পুরো কাপড় তো পুড়ে গেল, নিচে ছিল সালার চোট, টাইন আমি আমার গায়ে দিছি, কত মানুষ সবাই তাকাই রয়েছে, কেউ আগায় না, বলি কি আমাদের গায়ে একটা চাদর দেন, আমার গায়ে, মহিলা মানুষ আমাকে একটা চাদর দেন, কেউ দেয় না। শেষে দারোয়ানরে বলছে কি আমার 2 ছেলে আটকা পড়ছে উপরে, আপনারা তাড়াতাড়ি যান। শালিনে গায়ে পায়ে থাক থাক হয়ে গেছে, বলে কি আম্মু আমি তো বাঁচবো না, আমার মাফ করে দিও আম্মু। বাবা তুই বাঁচিস, আমি মরে যাই।
ঐশী, সুমাইয়া বেগম যে কথাটি বলছিলেন, তার যে আকুতি, তার যে অগ্নিদগ্ধ অবস্থায় তিনি 7 তলা থেকে নিচে নামলেন, তখন সে অনেক আকুতি করেও কাউকে পাশে পাননি তাকে বাঁচানোর জন্য। এই যে তার আকুতি শুনে কেউ এগিয়ে আসলেন না, এটা থেকে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, সমাজের যে মানুষের পাশে দাঁড়ানোর একটা স্পৃহা ছিল আমাদের মধ্যে, সেটা কি কমে আসছে? আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে মনে হয় যখন ওই মুহূর্তে কেউ অগ্নিদগ্ধ অবস্থায় নিচে নেমে আসছে, সেই দৃশ্যটিকে আসলে দেখে বেশিরভাগ মানুষ হতবিহ্বল হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেই ধারণাটা হয়তো অনেকের মধ্যেই থাকে না। যদি থাকতো হয়তো তাদের জীবন বাঁচানো যেত, এতটাও ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হতো না এই পরিবারটিকে। ঠিকই বলছেন আপনি। দর্শক, আমরা এই আগুন লাগলে করণীয় যে বিষয়টি রয়েছে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে বিষয়টি রয়েছে, এই বিষয় নিয়ে আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। আমরা পরবর্তী সংবাদে সেই সচেতনতামূলক বক্তব্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সন্ধ্যার সময় আরো থাকছে। পাবনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর ওপর অমানবিক নির্যাতন, 5 যুবককে আসামি করে মামলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তি সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে সমাজ থেকে দুর্নীতি দূর হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 125টি উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করে তিনি বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তি শিক্ষা এবং গবেষণায় দেশের 125টি উপজেলায় নির্মাণ করা হয়েছে ট্রেনিং অ্যান্ড এডুকেশন সেন্টার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশ আর্থসামাজিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শুরুতে ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও এখন তা বাস্তবতা। যখন আমরা প্রথমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিই, অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করেছেন। সে সময় নানা সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, পানির সমস্যা ছিল, রাস্তাঘাট অবকাঠামোর সমস্যা ছিল। কোথাও কেউ একটু সমস্যা পড়লে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেন, এই তো ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে না, বাংলাদেশ সত্যি ডিজিটাল। শেখ হাসিনা বলেন, তার সরকারের উন্নয়নের মূল লক্ষ্য ধনী আর গরিবের বৈষম্য কমিয়ে আনা। তাই উন্নয়নের সুফল শহরের পাশাপাশি গ্রামের তৃণমূল মানুষের কাছেও পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। এই নতুন প্রযুক্তি ব্যবহার করলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। সমাজকে দুর্নীতিমুক্ত করা, উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করা, নিরীক্ষা কার্যক্রম আরো ব্যাপকভাবে করা এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা, এই কাজগুলি খুব সহজ হয় শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটারের উপরে ট্যাক্স তোলা বা এইটাকে আরো সার্বজনীন করা, এটা কিন্তু সবসময় আমার ছেলে সজীব অজের জয় সেই কিন্তু পরামর্শ দিয়েছে। এখন পর্যন্ত প্রতিটি পদক্ষেপ তার কাছ থেকে আমরা পরামর্শ নিই। প্রথম পর্যায়ে 125টি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে 160টি, তৃতীয় পর্যায়ে 170টি এবং পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় নির্মাণ করা হবে এমন প্রশিক্ষণ কেন্দ্র। সকলে উপহার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগ নিয়ে কথা বলার জন্য গণমাধ্যমকে স্বাধীনতা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। দুপুরে তিনি সিলেট জজ আদালতে 20টি এজলাসকে ডিজিটালে রূপান্তরকরণ উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। এ সময় বিচার বিভাগ নিয়ে গণমাধ্যমের সমালোচনার প্রতিবাদ করে তিনি বলেন, গণমাধ্যমের অতি স্বাধীনতা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমাদের দেশে মিডিয়া যথেষ্ট স্বাধীনতা লাভ করে, কিন্তু আর্টিকেল 39 এটা কিন্তু সাবজেক্ট টু ল, এটা একেবারে আনলিমিটেড লিবার্টি দেয়নি। বেশি লিবার্টি কিন্তু জনগণের মঙ্গল নিয়ে আসে না। লিবার্টির একটা সীমাবদ্ধতা থাকা উচিত। আজকে কোনো বিচারকের কাছে হয়তো রিটায়ারমেন্টে চলে গেছে, 6-7 বছরের আগে রায় পড়ে আছে। আমি যখন এই কথাগুলো বলি, যারা বিভিন্ন টক শোতে কথা বলেন, এই কথাগুলো তাদের কাছে হয় না। তারা উল্টো প্রধান বিচারপতিকে কিরকম যাতে হেয় করা যায় এটাই চিন্তা করেন। আবারও এশিয়া কাপের খবর। মুস্তাফিজুর রহমান নেই, আফসোসের অনেকটুকু জায়গা জুড়েই সেই আলোচনা। পূর্বসূরি ক্রিকেটাররা বলছেন, মুস্তাফিজের শূন্যতা পূরণ হবার নয়,
তবে সেই ক্ষতে কিছুটা হলেও উপশমের পরশ বোলাচ্ছে ক্যামিও তামিম ইকবালের ফিরে আসা। সেই প্রত্যাবর্তনে ভরসা রেখেই তারা বলছেন, জিততে হলে বড় স্কোর চাই বাংলাদেশের। মাত্র 2 রান, সে 2 রানই যে হাত ফসকে দূরে বহুদূরে সরিয়ে দেয় স্বপ্নের শিরোপা। পুরো বাংলাদেশকে বিষাদে মুড়িয়ে এমন কষ্টগাথার চিত্রায়ন্ত ঘটেছে মাত্র 4 বছর আগে এই এশিয়া কাপে, এই পাকিস্তানের বিপক্ষে, এই মিরপুরেই। এবার নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন, আর এই স্বপ্ন সারথীদের একজন যে মুস্তাফিজ, যার ছন্দময় সব আক্রমণে ছারখার হয় শত্রু শিবির। ডান পাজরের ইনজুরিতে মুস্তাফিজ খেলতে পারবেন না এশিয়া কাপে। সে দুঃসংবাদ যে পাজর ছড়িয়ে হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে তার ভক্তদের। শুধু কি তাই, দুই দলের পেসারদের লড়াইয়ে কিছুটা যে পিছিয়ে পড়বে বাংলাদেশ, সেটা মানছেন সাবেক ক্রিকেটাররাও। তবে তাতে নিশ্চয় হতাশ নয় জাতীয় দল। মুস্তাফিজের না খেলাটা অবশ্যই একটা বড় ধাক্কা, বাট আমাদের যে বাংলাদেশ এখন যে দল, আসলে আমরা শুধু একজনের উপর নির্ভর করে ক্রিকেট খেলি না, আমাদের দলের বাইরে যারা আছে তারা যথেষ্ট ভালো। আশা করি যে ওর শূন্যস্থানটা তারা পূরণ করতে পারবে। মুস্তাফিজের মতন ব্যাকআপ বলার এখন পর্যন্ত বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে আছে। আসলে এই জায়গাটা হয়তো আমরা একটু ব্যাকফুটে থাকবো। দল জয় পেলেও টপ অর্ডারের ব্যর্থতা বরাবরই বড় স্কোরের স্বপ্নে আধার ছড়াচ্ছে। সেখানে সদ্য বাবা হওয়া তামিম নিশ্চয় চাইবেন দারুণ কিছু করে সন্তানকে সেটা উৎসর্গ করতে। সবশেষ বিপিএল, পিএসএল এর 15 ইনিংসে 6 হাফ সেঞ্চুরি করা তামিমের ব্যাট আত্মবিশ্বাস যোগাবে তার সতীর্থদের। কারণ ম্যাচ জিততে হলে যে বড় স্কোরের বিকল্প দেখছেন না সাবেকরা। ট্রেমেন্ডাস ফাস্ট বোলার তাদের পাকিস্তান টিমে, তো তাদেরকে একটু যদি থেকে আমরা সময় নিয়ে খেলি এবং স্কোরটা 150 করতেই হবে, আদারওয়াইজ 130-40-এ টাফ হয়ে যায়। আমরা যে ক্রিকেট খেলেছি লাস্ট 2 ম্যাচে, অ্যাটাকিং ক্রিকেট খেলছে কিন্তু বাংলাদেশ, আমরা সেম ক্রিকেটই খেলা উচিত। তবে এশিয়া কাপে না হলেও টি-20 বিশ্বকাপের আগে মুস্তাফিজ ফিট হয়ে দলে ফিরতে পারবেন কিনা সেটাও এখন ভাগ্যের হাতে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের সুপার টুইজডের প্রাইমারিতে 7টি রাজ্যে ডেমোক্রেট হিলারি বিজয়ী। রিপাবলিকানদের পক্ষে ট্রাম্পের জয় 7টিতে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 1000 অবৈধ এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত বিভাগ জানায়, সকালে বিমানবন্দরের এয়ার ফ্রেড ইউনিটের কুরিয়ার বিভাগ থেকে এই অবৈধ কার্ডগুলো উদ্ধার করা হয়। হংকং থেকে আসা থাইল্যান্ডের একটি বিমান TG321 বিমানে এই কার্ডগুলো আনা হয়। এগুলোর যেমন বৈধ কোনো কাগজপত্র ছিল না, তেমনি খালাসের চেষ্টাও হয়েছে অবৈধভাবেই। কার্ডগুলোতে কান্ট্রি অফ অরিজিন, ট্রেড ডেসক্রিপশন ও ট্রেডমার্ক না থাকায় এগুলো অবৈধ ঘোষণা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত বিভাগ। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। কার্ডগুলো কার নামে এসেছে, এটি কোন এয়ারওয়ে বিল নাম্বারে এসেছে, কে পাঠিয়েছে, এটা আমরা ঘুরে দেখব। দোষী যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। যেহেতু এটা অবৈধভাবে এসেছে এবং এটা কাউন্টারফেট আইটেম, সুতরাং এটা অবৈধ কাজে ব্যবহার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং এটা একটা ফিনান্সিয়াল ক্রাইমও বটে। আমরা এই বিষয়টা আমলে নিয়েও আমরা তদন্ত কাজ শুরু করেছি। দর্শক, মিরপুরে এই মুহূর্তে চলছে এশিয়া কাপের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার অঘোষিত সেমিফাইনাল। স্টার স্পোর্টসের সৌজন্যে এই মুহূর্তে চলুন দেখে আসি সেই ম্যাচের কিছু অংশ। That wicket columns would have been a little bit healthier. Yes, a couple of catches dropped early on. I remember Shomo Stroker dropping one. So it's important that they hang on to the catches, especially early on. Might have been 2 games in 2 that there a catch dropped. Again the hand comes off. Nudging 140. Yeah, he generally plays low and he holds the bat from the lower part of the handle. And that ball, not exactly a tester for the right-hander, but because he was looking to play with low hands, it appeared to be a little big on him. But this is the crucial moment for Pakistan. If they are to put up 150 on this track, the openers need to play properly. Oh, the little sachet outside off stump.
You always know which shot to play after the ball's gone, isn't it? First a little poke and then the big shot. It is a surprise to see Khurram Manzoor. Yes, he's come on to open the innings. Last 2 matches he played, there was not an 10. Look at how wide he's standing. You surprised to see him opening the bat? Well, he bats in the top position. See, that's such a difficult shot for him to execute with the stance that he lands himself at the crease with, because the legs are wide apart. He's almost in that forward position, and from there he gets locked on there, and then he can't push himself back. He has to jump back, and by that time the ball has already gone through to the keeper. It's a question of spending time in the middle. Just can't go in and try to attack and play attacking shots straight from the word go. You got to get used to the pace of the pitch. There was extra bounce, so you need to be a little bit more patient, especially in the early couple of overs. He's already hit a couple of boundaries in his mind. The scoreboard is still pretty static, and I don't think Pakistan should mind that too much. The issue has been losing wickets. Absolutely, yeah. I mean, you get time in T20 batting. It's not about hitting a ball off every delivery. You can pause for a little while. It's not the end of the world if you play out a maiden, especially if you're an opener. You know, you've got to have a plan and follow that plan. And the plan can't be that you get out playing a risky shot in the first over. Having said that, the worst thing you can do is use up balls, then get out. Last ball of the first over. And the run does come eventually, so he gets off the mark, does Khurram Manzoor. It's 1 for no loss. এশিয়া কাপের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি সরাসরি সম্প্রচার আমরা দেখছিলাম স্টার স্পোর্টসের সৌজন্যে। হাতে লাল সবুজের পতাকা আর চেতনায় দেশের স্বাধীনতাকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। এসব আয়োজন যেন ফিরিয়ে নিয়ে যাচ্ছিল 1971 সালের মার্চের সেই উত্তাল দিনে। ঐতিহাসিক বটতলায় উত্তোলন করা সবুজের মাঝে বাংলাদেশের মানচিত্র খচিত সেই প্রথম পতাকা কিভাবে বাঙালির প্রাণে তুলেছিল মুক্তির মন্ত্র, সেই স্মৃতিচারণ করেছেন মুক্তিযোদ্ধা ইতিহাসবিদরা। আর নতুন প্রজন্ম শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় স্মরণ করেছে অগ্রজদের। সবুজ জমিনের মাঝে লাল বৃত্তর পতাকা, যে সবুজ প্রতিনিধিত্ব করে শ্যামল বাংলা প্রকৃতিকে, আর লাল বারবার স্মরণ করিয়ে দেয় বাঙালির স্বাধীনতা সংগ্রামের পেছনে সব শহীদের বুকের তাজা রক্তকে। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবসকে ঘিরে প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানের। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ দিবসের তাৎপর্য তুলে ধরা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজনে। সেই দিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পথে যে যাত্রা শুরু করেছিল বাঙালি জাতি, সে জাতি আজ এগিয়েছে অনেক দূর। কত ধরনের ঘটনা ঘটেছে এই দেশে, এগুলো হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে আজকে 2016 সালে আমরা জাতীয় পতাকা উত্তোলন দিবস উদযাপন করছি। আমরা তার কয়েকদিন পরে 7ই মার্চে উপনীত হব, যেদিন বঙ্গবন্ধু কার্যত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এবং তার কিছুদিন পরে আমরা 25শে মার্চের সেই কালো রাত, সেই বিভীষিকাময় রাতের কথা স্মরণ করব, এবং তারপর দিন 26শে মার্চ আমরা আমাদের এই দেশের এই প্রজাতন্ত্রের স্বাধীনতা দিবস উদযাপন করি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ স্মরণে আগামী 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এই জনসভায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এই জনসভাকে সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। সভায় আওয়ামী লীগ নেতারা আরও বলেন, যারা স্থানীয় সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ক্রমাগত মিথ্যাচার করছে, তাদের সব প্রোপাগান্ডার বিরুদ্ধে এ জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ হবে দিক নির্দেশনামূলক। আজকে আমরা যখন এগিয়ে
সভায় দল মত নির্বিশেষে সকলে যোগদান করে প্রমাণ করে দিতে হবে বাংলাদেশের মানুষ স্বাধীনতায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বাংলাদেশের জনগণ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা সবাই দলকে শেখ হাসিনার নেতৃত্বে আশ্বাসের সাথে প্রমাণ করে দেবে। প্রত্যেক সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করা হবে, কারণ আমরা চাই যে সহযোগী সংগঠন তারা যাতে সেখানে কন্ট্রিবিউশন করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমাদের বর্তমান লক্ষ্য থাকবে এই কৃষককে দিবসকে যথাযথভাবে এবং যাতে লার্জ এবং রেকর্ড পার্টিসিপেশন যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা সমাজ করেছি। নির্বাচন কমিশনকে সরকার নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, এ কমিশন দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিকেলে নির্বাচন কমিশনে উদ্বেগ জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। যে কারণে তারা দলীয় ভিত্তিতে এই স্থানীয় সরকার নির্বাচনগুলো করছে, সেই সরকারি কর্মকর্তারা যেন একথা বলার সুযোগ পায় না যে আমি তো জানি না যে আপনার ক্যান্ডিডেট, সরকারের ক্যান্ডিডেট কোনটি। এখানে তাদের মার্কা দিয়ে দেওয়া হয়েছে, কাজে তাদেরকে বাধ্য করা হচ্ছে যে এরাই হচ্ছে সরকারি ক্যান্ডিডেট এবং এটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা সরকারি চাকরি করতে হলে সরকারি কর্মকর্তাদের পাশ করিয়ে দিতে হবে। এরা হচ্ছে সরকারের থাবার ভেতরে, এদের কিছু করার নেই। এরা যতই নিয়ম কানুন করুন বা যতই বের হবার চেষ্টা করুন তাতে কোনো ফলাফল হবে না যতক্ষণ না সরকার তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেবে। চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নির্বাচনী এজেন্ট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের যুগ্ম মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী বিএনপির চাঁদা দানকারী সদস্য এবং কমপক্ষে ৩০ বছর বয়সী যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ৪ মার্চ মনোনয়নপত্র জমা দিতে হবে। বাছাই করা হবে ৫ ও প্রত্যাহার করা হবে ৬ মার্চ। ১৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পাবনায় এক কিশোরীকে কুপিয়ে জখম করেছে মুকুল কসাই নামে এক বখাটে ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মুকুল সহ ৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এস এম আসাদের তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানান, ৩ মাস আগে পাবনার সুজানগরের নাজিরগঞ্জ এলাকায় মুকুল কসাইয়ের বাড়িতে বাসা ভাড়া নেন দিনমজুর আব্দুল করিম। এক পর্যায়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় 2 সন্তানের জনক বাড়িওয়ালা মুকুল কসাই। প্রস্তাবে রাজি না হওয়ায় ভোররাতে তাকে অপহরণের চেষ্টা চালায় বখাটে মুকুল ও তার সহযোগীরা। এ সময় বাধা দিলে কিশোরীকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমার বাড়িতে লোক ছিল না, ওর মা ছিল, ওর মা আর ও ছিল, হ্যাঁ, আর ছোট 2 বাচ্চা ছিল। ওই বাচ্চা 2 আর ওর মা দাবুর দেখে দেয়, চাপাতি দিয়ে কুপাইছে। আমাদের বাড়িতে যাইতে চাইছি, যাইতে দিছিল না। তুই কোথাও যাবি না, তুই এই জায়গায় থাকবি। আমি তাই জোর করে চলে যাবে চাচ্ছি, আমার আম্মুর সাথে পরে যাইতে দেয়নি, পরে এইভাবে নিয়ে আমার এইভাবে কুপাইছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। থানা মামলা হয়েছে, আর তাকে আর্থিক সহায়তা যত ওষুধপত্র লাগে আমাদের মাধ্যমে দেওয়া হবে। তার মানসিক যে ভীতিটা এবং তার যে শারীরিক যে প্রবলেমগুলো, আঘাতের ক্ষতিগুলো যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়ার জন্য। এ ঘটনায় বখাটে মুকুল কসাই সহ ৫ জনকে আসামি করে সুজানগর থানায় মামলা করেছেন নির্যাতিতার বাবা। ঘটনার পর থেকে অভিযুক্ত মুকুল কসাই ও তার সহযোগীরা পলাতক রয়েছে। সময় সংবাদ, পাবনা। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2016 অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠান উপভোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী দেশ ও জাতির কর্ণধার নতুন প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টিউসডেতে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প। উভয়ই নিজ নিজ দলের নির্বাচনে 7টি করে অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। ডেমোক্র্যাটদের হয়ে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স কলোরাডো ও জন্মস্থান ভারমন্ট সহ 4টিতে জয় পেয়েছেন। রিপাবলিকানদের হয়ে 3টি অঙ্গরাজ্যে জয় নিয়ে ট্রাম্পের পরে অবস্থান করছেন টেড ক্রুজ। এছাড়া মার্কো রুবিও ও মিনেসোটায় জয় পেয়ে প্রথমবারের মতো কোনো রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন। জয়ের পর যুক্তরাষ্ট্রকে সবার দেশ হিসেবে উল্লেখ করে মধ্যবিত্তের উন্নয়নের মাধ্যমে সব বিভাজন দূর করার প্রত্যয় ব্যক্ত করেন হিলারি। আর ট্রাম্পের দাবি, এই জয়ের মধ্য দিয়ে রিপাবলিকানদের গর্বিত ও ঐক্যবদ্ধ করেছেন তিনি। আবারও সমর্থকদের জয়ের উল্লাসে ভাসালেন হিলারি। 12টি রাজ্যে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ের সুপার টুইসডেতে ভার্জিনিয়া, আরকানসাস, আলাবামা, ম্যাসাচুসেটস, টেনেসি ও জর্জিয়া সহ 7টি রাজ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্যান্ডার্সকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন হিলারি। এর ফলে এই 7 রাজ্যে 895 জন ডেলিগেটের ভোট নিজের ঝুলিতে পুড়তে পেরেছেন তিনি। ফ্লোরিডার মায়ামিতে জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ওবামা প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বলে রিপাবলিকান নেতারা যে অভিযোগ করছে তা সত্যি নয়। এই দেশ শুধুমাত্র বড় বড় ব্যবসায়ীদের নয়, এদেশ আমাদের সবার। যেসব নেতা মার্কিন সমাজে বিভাজন তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আমি নির্বাচিত হলে কোনো বিভাজন থাকবে না। মধ্যবিত্তদের জন্য ভালো চাকরি, উন্নত জীবনের সুবিধা নিশ্চিত করব আমরা। যুক্তরাষ্ট্র বরাবরই সফল, এবার এই সাফল্যের সুফল পাবে গোটা জাতি। ডেমোক্র্যাটদের মধ্যে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স কলোরাডো ও নিজ জন্মস্থান ভারমন্ট সহ 4টি রাজ্যে জয় পেয়েছেন। একইভাবে রিপাবলিকানদের মধ্যে নিজ জন্মস্থান টেক্সাসে টেড ক্রুজকে টেক্কা দিতে পারেনি কেউ। ওকলাহোমাতেও জয় পেয়েছেন তিনি। রিপাবলিকানদের মধ্যে যথারীতি এগিয়ে ট্রাম্প। সুপার টুইসডে রিপাবলিকান প্রাইমারিতে 7টি রাজ্যে জয় পেয়েছেন এই বিলিয়নিয়ার ব্যবসায়ী। সুপার টুইসডেতে প্রায় 221 ডেলিগেটের ভোট নিশ্চিত করেছেন তিনি। অসাধারণ একটি রাত। আমাদের এই জয় মূলত রিপাবলিকানদের জয়। রিপাবলিকানদের সমর্থক বাড়িয়েছি আমরা। এই জয় আমার দলকে ঐক্যবদ্ধ করেছে। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মার্কো রুবিও জয় পেয়েছেন একটি রাজ্যে, আর জন কাসিচ একটিতেও জয় পাননি বলে জানায় বিবিসি। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, সুপার টুইসডেতে 2 দলের বিজয়ী প্রার্থীরাই হবেন সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এশিয়া কাপের খবর। 2012 সালের পর আবারও এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে জায়গা করে নিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 12 রান। দর্শক, চলুন দেখে আসি সেই ম্যাচের কিছু অংশ। Very impressive young man, this wicket-keeper Sarfaraz. 131, average 27. He's got a calm head, Sarfaraz. The little that I've seen of Sarfaraz, he strikes as being a thinking cricketer.